আসসালামু আলাইকুম। ইরানে সোলজার পাঠাচ্ছে আমেরিকা স্থল যুদ্ধ পরিচালনা করার জন্য। সেই স্থল যুদ্ধটা কতটা কঠিন হতে পারে, মানে যতটা সহজ ভাবা হচ্ছে সহজ এতটা নাও হতে পারে, অনেক কঠিন হতে পারে। বিশেষ করে আমেরিকা যে হুমকি দিচ্ছে খার্গদ্বীপ দখল করবে। খার্গদ্বীপ, এটা সত্য যে খার্গদ্বীপটা হচ্ছে ইরানের তেল রপ্তানির প্রাণ কেন্দ্র। সেখানে মোট তেল রপ্তানির প্রায় 90% তেল সেখান থেকে রপ্তানি করা হয়। কিন্তু খার্গদ্বীপ কিন্তু যেন তেন কোনো দ্বীপ নয়। বিশেষজ্ঞদের মতে খার্গদ্বীপের চারপাশে যে সমুদ্র, যে পানিটা রয়েছে সেটি কোনো অল্প পানি না, অর্থাৎ গভীর সমুদ্র, অর্থাৎ অনেক গভীর, অনেক পানি। সেখানে বড় বড় জাহাজগুলো যাতে ফিরতে সুবিধা হয়, এই জন্য খার্গদ্বীপে এই তেল রপ্তানির বা প্রাণ কেন্দ্র হিসাবে বেছে নিয়েছে। পাশাপাশি হয়তোবা আমেরিকা আরো কয়েকটা দ্বীপে সৈন্য পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাশিম দ্বীপ, আবু মুসা দ্বীপ বা লারাক দ্বীপ। এই দ্বীপগুলো কিন্তু যেন কোনো দ্বীপ না, বিশেষ করে হরমুজ প্রণালী কেন্দ্রিক, অর্থাৎ তা হরমুজ প্রণালীকে নিরাপত্তা দেওয়ার জন্য আহ লারাক দ্বীপকে ব্যবহার করা হয়। সেখানে প্রচুর পরিমাণ সমরাস্ত্র রয়েছে, মাইন রয়েছে। মানে মানে এখানে স্থল অভিযানের সেনা পাঠানো, স্থল অভিযানটা খুব ভয়াবহ একটা বিষয়, একটা দুঃস্বপ্নের মতো। আহ দুঃস্বপ্ন তো বটে, সেই দুঃস্বপ্নটা শুধু দুঃস্বপ্ন না, অনেক কঠিন একটা দুঃস্বপ্ন হবে। পাশাপাশি ইরান এমন একটা দেশ, স্রষ্টা প্রদত্ত, প্রাকৃতিক ভাবেই তারা তাদের নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। এখন স্থলযুদ্ধ পরিচালনা করতে গেলে যেটা হবে, যুদ্ধটা আরো দীর্ঘ হবে। আর যুদ্ধ যত দীর্ঘ হবে, ইরানের জন্য ততটা সুখবর বয়ে আনবে। এ কারণেই বলছি ইরানের জন্য সুখবর বয়ে আনবে। আহ আমেরিকা এবং ইসরায়েলের উপরে বৈশ্বিক চাপ বাড়বে। ইরান যুদ্ধ যত দীর্ঘ হবে, তত ইসরায়েল এবং আমেরিকার উপরে বৈশ্বিক চাপ সৃষ্টি হবে। শুধু বৈশ্বিক চাপই না, আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু আমেরিকাতে আন্দোলন শুরু হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। 1-2 হাজার মানুষ না, 1-2 লাখ মানুষ না, 80 লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। ইসরায়েলও 2 দিন পরে তাই হবে। আমরা তো এতদিন জানতাম যে ইসরায়েলে মনে হয় ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু গণমাধ্যমে যে সেন্সরশিপ দিয়ে রেখেছিল, আমরা কিছুই জানতে পারি না, যা ঘটে তার 1%ও জানতে পারি না। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কিছু অংশ হয়তো বা এই সেন্সরশিপের মধ্য দিয়েও কিছু ভিডিও প্রকাশিত হয়েছে। তাতেই আমরা যা দেখতে পাচ্ছি যে ব্যাসাকার হয়েছে, একটা ভয়ানক অবস্থা, তুলোধুলো করে ফেলেছে, তছনছ করে ফেলেছে ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল এতদিন গাজায় যে তাণ্ডব চালিয়েছে, তার সেরকম একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে পুরো ইসরায়েল জুড়ে। তাহলে ইসরায়েলের নাগরিকরাও কিন্তু নেতানিয়াহুর এই ধরনের সিদ্ধান্তে কিন্তু বসে থাকবে বলে মনে হয় না। আমরা জানি ইতিমধ্যেই কিন্তু মোসাদ প্রধানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা সংকট তৈরি হয়েছে। এমনকি নেতানিয়াহুর বৈঠকে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনেক বৈঠকগুলোতেই কিন্তু সাম্প্রতিক সময়ে মোসাদ প্রধানকে দেখা যায়নি, অংশগ্রহণ করতে দেখা যায়নি। তার মানে কি, একটা ভেতরে ভেতরে যে সংকট তৈরি হচ্ছে, সাথে বৈশ্বিক চাপও বাড়ছে। অর্থাৎ তেলের বাজার উত্তপ্ত হয়ে উঠছে, বিশ্বের অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে। এটা আরো বাড়বে, আরো বাড়বে, বিশ্বময় বাড়বে। অর্থাৎ বৈশ্বিক চাপ আমেরিকার উপরে তৈরি হবে। ফলে যে জিনিসটা হতে পারে যে আমেরিকা এবং ইসরায়েল যে ধারণা করেছিল যে তারা 1 সপ্তাহ বা 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 10 দিনের মধ্যেই ইরান যুদ্ধ শেষ করবে, সেটা কিন্তু হলো না, মাস পেরিয়ে গেছে অলরেডি। তো এই মাস পেরিয়ে গিয়েও কিন্তু ইরানের কিছুই করতে পারেনি। কিছুই করতে পারেনি বলতে একেবারে কিছু করতে পারেনি সেইটি নয়। অর্থাৎ প্রচুর হামলা করেছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যদি আমরা নোটিস করি, তাহলে দেখব ইরানে যে হামলা করেছে, যে আগ্রাসী হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল,
সেখানে সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে, মানে মানে বেসামরিক ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। প্রক্ষান্তরে ইরানও কিন্তু পাল্টা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে একদম নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পেরেছে, সক্ষম হয়েছে। অর্থাৎ বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই পরিমাণটা একেবারেই কম, একেবারেই কম। হ্যাঁ, শেষ দিকে এসে ইসরায়েলের যে হামলাগুলো এখন চালাচ্ছে ইরান, সেখানে এখন বেসামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে, কারণ এটা তো ইরান বলেই দিয়েছে যে এখন থেকে মানে যে কোনো ধরনের লক্ষ্যবস্তু ইরানের জন্য হালাল হয়ে যাবে। সুতরাং এখন তো ইরান এই সাম্প্রতিক সময়ের হামলাগুলো মানে বেসামরিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে। এতদিন গাজাতে ইসরায়েল যে হামলা চালিয়েছে তা তো বিশ্ব দেখেছে, এবং এই মানে বিশ্বের কাছে একটা মানে কি বলবো, মানে ঘৃণতম একটা রাষ্ট্রে পরিণত হয়েছে ইসরায়েল। এবং কোনোভাবেই মানে মানুষ চাচ্ছিল যে ইসরায়েলকে শিক্ষা দেওয়ার মতো, আমেরিকাকে শিক্ষা দেওয়ার মতো কি কোনো রাষ্ট্র নেই? তো আমার কাছে মনে হয়েছে ইরান সেই জায়গাটা দখল করছে বা সফল হচ্ছে, কারণ ইতোমধ্যেই ইরান জানান দিয়েছে তাদের সামরিক শক্তি কতটা শক্তিশালী, এবং ধারণাই করতে পারেনি ইসরায়েল আমেরিকা যে তাদের সমর ভান্ডার এতটা মানে শক্তিশালী, এতটা বিস্তর তাদের সমর শক্তি। বিশেষ করে তা মানে বলা হয় এই যে আমেরিকান বিশেষজ্ঞরাই তো বলছেন, মানে সাবেক সেনা কর্মকর্তারাই তো বলছেন যে যে হামলা করা হয়েছে তাতে হয়তো বা ইরানের 3/1 মিসাইল সংরক্ষিত, মানে 1 ভাগ ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোন যেখানে রাখা ছিল সেই সব জায়গাগুলো হয়তো বা 2 ভাগ নষ্ট করা গেছে, কিন্তু বাকি কিছুই হয়নি। এক্ষেত্রে কৌশলগত কিছু বিষয় মনে হয় একটু লুকোচুরি হচ্ছে। সেই লুকোচুরি গুলো এরকম, আমার কাছে মনে হচ্ছে আদৌ আমেরিকা ইরানে স্থল যুদ্ধ পরিচালনায় যাবে কিনা, কারণ ট্রাম্পের কৌশলগুলো কিন্তু ভিন্ন হয়, বলে এক করে আর এক। হতে পারে যে স্থল যুদ্ধ কথা বলাটা একটা হুমকি, অর্থাৎ ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য একটি কৌশলগত বিষয় হতে পারে, কৌশলগত হুমকি হতে পারে। হয়তোবা শেষ মুহূর্তে দেখা যাবে যে ইরানে স্থল যুদ্ধে যাবে না আমেরিকা, কেননা এখানে নিশ্চিত মৃত্যু জানার পরেও কিভাবে অভিযানে পাঠাবে এটা বোধগম্য না, এটা আমাদের কাছে বোধগম্য না, তাহলে সেটা আমেরিকার কাছে কি করে হয় আমি জানি না। পাশাপাশি আমরা যেটা মনে করছি বা ধারণা করতে পারি, দেখুন আমেরিকা যদি স্থল যুদ্ধে যায় তাহলে যুদ্ধটা আরো লম্বা হবে, আর যত লম্বা হবে তত ইরানের জন্য সুবিধা বয়ে আনবে। এবং যদিও আমেরিকান সোলজাররা অত্যন্ত দক্ষ এবং যোগ্য, কিন্তু আইআরজিসি মানে তাদেরও তো ক্যাপাবিলিটি রয়েছে, তাদেরও তো উন্নত প্রশিক্ষণ রয়েছে, তারা কি বসে থাকবে আঙুল চুষবে? অবশ্যই না। আমরা জানি ইতিমধ্যে ইরানের মোজাইক ডিফেন্স সিস্টেম কিন্তু চালু করা হয়ে গেছে, অর্থাৎ খন্ড খন্ড দলগুলো কিন্তু বসে আছে, উৎপত্তি বসে আছে, তারা হাইকমান্ডের নির্দেশের পরোয়া করবে না, তারা মিসাইল ড্রোন যা আছে যে কোনো বিষয়ে হামলা করবে, কিন্তু হামলা করে বসবে। এতে মানে কোনো সুযোগ নেই যে তারা মানে বিন্দু মাত্র কার্পণ্য করবে, কারণ এটি হলো ইরানের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। সুতরাং এখানে ছাড় দিবে মানে দেওয়ার সুযোগ কোথায়? এটা দেওয়ার সুযোগই নেই। যদি খার্গদ্বীপ দখল করেও সেটি ধারণা করা হচ্ছে কয়েক ঘন্টা বা কয়েক দিন, কেননা এটা অস্তিত্ব রক্ষার বিষয়, সার্বভৌমত্বের বিষয়। তারা মানে ক্ষতি হবে, অর্থনীতির ক্ষতি হয়তো বা হবে, কিন্তু সেই ক্ষতিটা মানে যতই ক্ষতি হোক না কেন সার্বভৌমত্বের প্রশ্নে কি ইরান আপোষ করবে? ইরানের সামরিক বাহিনী কি আপোষ করবে? এক বিন্দুও সুযোগ নেই। তাহলে আমরা বলতে পারি যে এই যুদ্ধটা মানে যে পরিকল্পনায় ছিল সেই পরিকল্পনায় আর হচ্ছে না, হওয়ার সুযোগ কিন্তু নেই। অর্থাৎ আমেরিকা যে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিল সেটা এখন পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পথে এগোচ্ছে। অর্থাৎ যদি আমেরিকা ইরানে সোলজার পাঠায়ও, স্থল যুদ্ধে যায়ও, তাহলে এটি হবে আমেরিকার জন্য শেষ কৌশল, অর্থাৎ অ্যাটম বোমা নিক্ষেপের আগ মুহূর্তে এটা শেষ কৌশল। এরপরে আমেরিকার হাতে মানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা ছাড়া আর কোনো অপশন থাকবে বলে মনে হয় না।
ফলশ্রুতি যেটা হতে পারে, অর্থাৎ ভিয়েতনাম যুদ্ধের মতো একটা পরিস্থিতি পরিণাম বিশ্বে বয়ে আনতে পারে, সেটি কারো জন্যই সুখকর না। অতএব আমরা আশা করব খুব দ্রুত যুদ্ধের ইতি ঘটবে, সমাপ্তি ঘটবে, আলোচনার টেবিলে কূটনৈতিক ভাবে সমাধান করা হবে, বিশ্ব অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। বিশেষ করে স্বল্পোন্নত দেশ, দরিদ্র দেশগুলোর যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলোকে ওভারকাম করা খুব কঠিন একটি বিষয় হবে। সুতরাং আশা করব আমরা স্বল্প দৈর্ঘ্য হোক আর পূর্ণ দৈর্ঘ্য হোক, এই চলচ্চিত্র নির্মাণ না করে শান্তির টেবিলে শান্তির আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।